সেই কোন সকালে বেরিয়েছি, এখানে কিছু খেয়ে যেন একটু স্বস্তি পেলাম। এই কিরে কিরে সঞ্জীবক, তোর খিদে মিটেছে তো? ফেরার সময় তোর ওপরেই আমার বেশি ভরসা, অনেক মালপত্র থাকবে সঙ্গে। এই নাও নাও নাও, এই সবাই তৈরি হয়ে নাও, আমাদের এবার রওনা হতে হবে। কি হলো? এই কি হয়েছে সঞ্জীবক? কি হলো ওর? ওই গর্তে পড়ে ওর পা মচকে গেছে বাবু, ও আর চলতে পারছে না। এই কি সাংঘাতিক কাণ্ড! এই কি হবে এবার? এই ডাক্তার কবরেজ কোথায় পাওয়া যাবে? এই জানিস কিছু? বাবু, এই জঙ্গলে ডাক্তার কবরেজ কোথায় পাবেন? তাহলে তাহলে কি সঞ্জীবককে আমি জঙ্গলে ফেলে রেখে চলে যাব নাকি? এই না না না, এই সে কিছুতেই হবে না। ও ও আমার সবচেয়ে প্রিয় বলদ। তাহলে আমরা এখন কি করব বাবু? এখানে এখানেই তাঁবু টাঙাবার ব্যবস্থা কর। যতক্ষণ না ওর পা সেরে ওঠে আমরা সবাই এখানেই থাকবো। বাবু, এই জঙ্গলে বাঘ সিংহ আছে। সেই জন্যই তো আমরা সঞ্জীবকের সাথে এখানে থাকবো, আর পালা করে রাত জেগে ওকে পাহারা দেবো। তাড়াতাড়ি সেরে ওঠ সঞ্জীবক। তারপর তারপর আমরা সবাই মিলে রওনা দেবো। ওখানেই তাঁবু খাটালো বর্ধমানক, রাতে আগুন জ্বালিয়ে পাহারাও দিল। বর্ধমানক বড়ই ভালোবাসতো আমাকে। তারপর তারপর কি হলো? সূর্য ডুবে রাত হয়, আবার সূর্য ওঠে, নতুন একটা দিন শুরু হয়। বর্ধমানক রোজই আমায় অনেক যত্ন করত। এভাবেই কেটে গেল 3 দিন, কিন্তু আমার পা সারল না। আমি আর চলতে পারছিলাম না। বাবু, সঞ্জীবক তো এখনো চলতে পারছে না। ওর পা সারানোর জন্যে মনে হয় আমাদের আরো 1 মাস অপেক্ষা করতে হবে। তারপরেও সেরে উঠবে কিনা কিছু বলা যায় না। কিন্তু তাহলে তো আপনার ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে বাবু। কথাটা ঠিকই, কিন্তু কিন্তু সঞ্জীবক এখানে একলা বাঘ সিংহের মুখে পড়ে থাকুক, এ আমি কিছুতেই হতে দিতে পারি না। তাহলে এখন কি করা হবে? এক কাজ করা যায়, তোমাদের মধ্যে দুজন সঞ্জীবককে দেখার জন্য এখানেই থেকে যাও। আমাদের সব খাবার আর জল আমি তোমাদের দিয়ে যাচ্ছি, আর অনেক টাকাও দেবো তোমাদের। তোমরা ওকে পাহারা দেবে, বুঝলে? ওকে ধীরে ধীরে ছাড়িয়ে তুলবে, আর আমি ফেরার সময় তোমাদের আর সঞ্জীবককে এখান থেকে নিয়ে যাব। এবার তোমরাই ঠিক করে নাও তোমাদের মধ্যে কে এখানে থাকবে। আমি কালই রওনা দেবো। কোনো চিন্তা করিস না সঞ্জীবক, আমি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর দেখিস তুই তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি, তারপর আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাব। এই শোনো, এই তোমরা সব সঞ্জীবকের খেয়াল রাখবে, ওকে কখনো চোখের আড়াল করবে না কিন্তু। আমি যাব আর ব্যবসার কাজ সেরেই ফিরে আসবো। ঠিক আছে ঠিক হুজুর। আছে, ঠিক আছে হুজুর। চলো চলো এবার রওনা হওয়া যাক। আমার খুবই দুঃখ হচ্ছিল। কেবল মনে হচ্ছিল আমার প্রভু বর্ধমানকের সাথে গিয়ে তার কাজে সাহায্য করতে পারলাম না। সবই আমার দোষে। আমারই হয়তো উচিত ছিল আরো দেখে শুনে পথ চলা, তাহলে আমার পাও মচকাতো না, আর আমাকে ওই জঙ্গলের মাঝে পড়ে থাকতে হতো না। কিন্তু সে তো তুমি ইচ্ছা করে করনি সঞ্জীবক, দুর্ঘটনা হঠাৎ করেই তো ঘটে যায়। ঠিকই, কিন্তু আমার গল্প যে এখানে শেষ হলো না। আমার জীবনে আরো কিছু দুর্ঘটনা ঘটার বাকি ছিল। কেন, কি হলো তারপর? তারপর বর্ধমানক চলে যাওয়ার ঘন্টাখানেক বাদে এইভাবে এই বাঘ সিংহের মধ্যে এই জঙ্গলে পড়ে থেকে আমরা তো বেঘরে মারা পড়বো রে ভাই। ঠিকই বলেছো, একটা
একটা সামান্য বলদের থেকে আমাদের জীবনের দাম অনেক বেশি। তাহলে তাহলে কি করা যায়? ভাবছি আমরা চলে যাই এখান থেকে, কারণ কথায় বলে আপনি বাঁচলে বাপের নাম। কিন্তু কিন্তু বর্ধমানক বাবুকে কি বলবে? ওনাকে বলবো যে বলদটা মারা গেছে আর আমরা ওর যথাবিহিত সৎকার করে চলে এসেছি। কিন্তু উনি এ পথ দিয়ে ফেরার পথে যদি বলদটাকে দেখতে পান, তখন? হে পেঁচো, তুমি কি ভাবছো আমরা না থাকলে বলদটা এই ভয়ঙ্কর জঙ্গলে 1 মিনিটও বেঁচে থাকবে? বাঘ সিংহরা চারিদিক থেকে ওকে খাবে বলে ওঁত পেতে আছে। হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ওই বাঘ সিংহের পেটে ঢোকার আগে চলো চলো চলো, আমরাও তাড়াতাড়ি কেটে পড়ি। লোকগুলো কি স্বার্থপর! হ্যাঁ, সে তো বটেই। নিজেদের জীবন বাঁচানোর জন্য ওরা আমায় ফেলে রেখে পালিয়ে গেল। তারপর তারপর তুমি কি করে বেঁচে গেলে সঞ্জীবক? কে না বাঁচতে চায়, তাই আমিও কোনো রকমে নিজের পায়ে উঠে দাঁড়ালাম আর আর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা শুরু করলাম। চলতে 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 আমি পৌঁছলাম এই জলার ধারে, আর এখানকার মিষ্টি ঘাস পাতা খেয়ে আস্তে আস্তে সেরেও উঠলাম। এখানে এখানে কোনো হিংস্র জন্তু তোমার ক্ষতি করতে চায়নি? হ্যাঁ, কিন্তু যে 2-4টে নেকড়ে বা চিতাবাঘ এসেছিল, আমার এই মাঝখাই গলার আওয়াজ শুনে ভয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, সত্যি তাই সঞ্জীবক। যেমন তোমার চেহারা তেমনি তোমার গলার আওয়াজ। কিন্তু তুমি আর ভয় পেও না দমনক, তুমি আমার বন্ধু হবে তো? হ্যাঁ, অবশ্যই হব। আজ থেকে আমি আর তুমি প্রাণের বন্ধু হলাম সঞ্জীবক। আমার এই নতুন বন্ধু সঞ্জীবকের সাথে তোকে কাল দেখা করতে নিয়ে যাব। ওকে দেখলে আর ওর গলার আওয়াজ শুনলে তুই সত্যি ভয় পেয়ে যাবি। কিন্তু যাই বলিস, তোর বুদ্ধির সত্যি তারিফ করতে হয় করটা। শিকারের কথা মন্ত্রীকে বলে তুই খাবারগুলো বেশ বুদ্ধি করেই জোগাড় করেছিস। সাবাস! সত্যি বলছি ভাই দমনক, ওই ওখানে দাঁড়িয়ে মন্ত্রীর সাথে কথা বলতে আমার সত্যি খুব ভয় করছিল। এই রাজা পিঙ্গলক যখন তখন চলে আসতে পারতো, অন্য কেউ দেখে ফেলতে পারতো, তাহলে পিঙ্গলক ওখানেই আমার প্রাণ নিয়ে নিত। হ্যাঁ, বরাত জোরে বেঁচে গেছিস। যাই হোক, যা হবার হয়ে গেছে। আচ্ছা, মন্ত্রী মশাই কি নিজেই এসে তোকে খাবারগুলো দিয়ে গেলেন নাকি? হ্যাঁ রে দমনক, উনি নিজেই এসেছিলেন। বললেন রাজামশাই নাকি ওই শিকারের বুদ্ধি পেয়ে মন্ত্রীকে পুরস্কারও দিয়েছেন। আচ্ছা, তাই নাকি? তাহলে তো মন্ত্রী মশাইয়ের উচিত আমাদের আরো ভালো মন্দ খাবার দাবার দেওয়া। হ্যাঁ, উনি বলেছেন কাল রাজামশাইয়ের সাথে উনিও নাকি শিকারে যাবেন। তারপর ওই জলার শিকার থেকে ফিরে উনি আমাদের আরো ভালো ভালো খাবার দিয়ে যাবেন। কি কি বললি করটা? কোথায় শিকারে যাবেন রাজামশাই? জলার ধারের জঙ্গলে। কেন? দারুণ! কালই তার মানে সেই দিন। কোন দিন রে দমনক? সেটা কালকেই দেখতে পাবি। কালই সেই দিন যেদিন বুদ্ধির জোরে সৌভাগ্য এসে যাবে একেবারে আমাদের হাতের মুঠোয়। অনেক দিন বাদে আমার রাজ্যে, আমার জঙ্গলে আমি হাঁটছি। তুই বেশ ভালোই বুদ্ধি দিয়েছিস বাদর মন্ত্রী, আমার মনটা বেশ ভালোই লাগছে বুঝলি। হ্যাঁ, আপনার সব সমস্যার সমাধান করাই তো আমার কাজ রাজামশাই। আমার বুদ্ধিতে আপনি চলবেন, আর আপনার পিছন পিছন আমি চলবো, আর আমার পিছন পিছন সবাই চলবে। এটাই তো আমার পরম পাওয়া মহারাজ। বেশ বেশ, এবার বলতো কোন দিকে গেলে ভালো শিকার পাওয়া যায়? আমার মনে হয় জলার দিকে শিকার করতে যাওয়াটাই আপনার পক্ষে ভালো হবে মহারাজ পিঙ্গলক। জলার দিকে? আরে সেখানে তো শুনেছি ধাড়ি ইঁদুর ছাড়া আর কিছুই নেই। আমি মহারাজ পিঙ্গলক হয়ে সর্বশক্তিমান সিংহ হয়ে ইঁদুর শিকার করব? এই এই, তোর মাথার বুদ্ধি কি লোপ পেয়েছে বেটা বাঁদর? মহারাজ, আমি সব ভেবেই বলেছি। ওই ইঁদুরগুলো খেয়ে দিয়ে এখন প্রায় হরিণের মতন বড় হয়ে উঠেছে, ওরাই আপনার উপযুক্ত শিকার হবে, তাই বললাম মহারাজ।
ইঁদুর খেয়ে দে হরিণ হয়ে গেছে? তুই নিশ্চিত ভাবে জানিস? জানি মহারাজ জানি। ওদের মধ্যে আমার একজন ওই বন্ধু আছে, আমি তার পিঠে চেপে কালকেই ওখান থেকে ঘুরে এসেছিলাম মহারাজ, নিজের চোখে সব দেখেছি। আচ্ছা তাই নাকি? তোর তো বুদ্ধির সাথে সাথে বেশ সাহসও আছে দেখছি, একেবারে নিজে গিয়ে দেখে এসেছিস। হ্যাঁ মহারাজ, আপনার সুবিধের জন্য সব ভয়ই আমার কাছে তুচ্ছ। আপনার সেবা করার জন্য তো ভগবান আমাকে অনেক বুদ্ধি আর সাহস দিয়েছেন। ভাই দমনক, এই মন্ত্রী মশাইকে একবার চমকে দিয়ে রাজামশাইকে দেখিয়ে দেব যে মন্ত্রী বেটার আসলে কোনো সাহসই নেই। না না, এখনো তার সময় আসেনি ভাই করটক। সময় আসলেই দুধ আর জল আপনি আপনি আলাদা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের খুব লুকিয়ে লুকিয়ে রাজামশাইকে অনুসরণ করতে হবে। আরে ঠিক সময়ে ঠিক কাজটা করে ফেলতে হবে। চল। বাহ 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 বাহ, আমার জঙ্গল তো বেশ পশু পাখিতে ভরে উঠেছে দেখছি। বলমন্ত্রী, আমার অনুচরেরা যতক্ষণ এখানে আমাদের থাকার জায়গা তৈরি করছে, ততক্ষণ আমি আর তুমি মিলে ছোটখাটো কিছু একটা শিকার করে আনি। চলো। মানে মহারাজ, বলছিলাম কি, এত পথ এসে আপনি নিশ্চয়ই বেশ ক্লান্ত হয়েছেন। আপনার এখন একটু বিশ্রাম নেওয়া উচিত, পরে সবাই মিলে একসাথে শিকারে যাওয়া যাবে। এই, আমি এখানে বসে বসে ঘুমোবার জন্য আসিনি, আমি এখনই শিকারে বেরোতে চাই। চলো আমার সঙ্গে। হাইসে যথা আজ্ঞা মহারাজ পিঙ্গলা। ভাই, আমার তো বেশ খিদে খিদে পাচ্ছে রে। চিন্তা করিস না ভাই দমনক, ছোটখাটো দু একটা ইঁদুর নিশ্চয়ই এখানে ওখানে পেয়ে যাব। তাহলে চল, এই সুযোগে আমরাও ছোটখাটো কিছু খেয়ে উদর পূর্তি করি। চল চল। বাহ বাহ বাহ, কি সুন্দর জলাশয়! আহ, কি শান্তি আমার রাজ্যে। আর কি মনোরম হাওয়াও দিচ্ছে মহারাজ। দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। যাই যাই, আমি একটু জল খেয়ে আসি। চলুন মহারাজ, আমিও আপনার সাথে যাই। আরে, এটা আবার কিসের ডাক রে মন্ত্রী? অধিক তো সুবিধার বলে মনে হচ্ছে না। এই দৈত্যী দানব আছে নাকি এই জঙ্গলে? বুঝতে পারছি না মহারাজ, আপনি আপনি ভয় পাবেন না মহারাজ। আমি 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 ভয়? এই ভয়ে কাঁপছিস তো তুই? তখন তো খুব বীরত্বের গল্প শোনাচ্ছিলি, বলছিলি যে এই জঙ্গলের সবকিছু নাকি তুই চিনিস। বল, ওটা কিসের ডাক ছিল? মনে হয় হাওয়া, হাওয়া মহারাজ। হাওয়া? হাওয়ার ওরকম আওয়াজ? এই, তুই নিশ্চিত যে ওটা হাওয়া? আমি নিশ্চিত মহারাজ, আপনার রাজ্যে আর কিসেরই বা এমন আওয়াজ হবে এই সর্বশক্তিমান পিঙ্গলক? হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, আমি আবার কি না কি ভাবছিলাম। হ্যাঁ, চল 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 চল, জল খাওয়া যা। চলুন চলুন মহারাজ। মহারাজ, কি হয়েছে মহারাজ? বাপ রে বাপ! ওরে বাবা, ওরে বাবা! আরে কি আবার হবে? একটা উৎকট দৈত্য আমার রাজ্যে এসেছে। হ্যাঁ মহারাজ, আমরা ওই দৈত্যের গর্জন শুনেছি। আরে তাতে তো ভয় পাওয়ার কিছু নেই, অথচ ওই সামান্য দৈত্যকে দেখেই আমার মন্ত্রী ছুটে পালালো। কত করে বললাম চলো মন্ত্রী, যুদ্ধ করি ওই দৈত্যের সাথে, কিন্তু তার পাত্তাই নেই। কোথায় যে গেল আমার মন্ত্রীটা? মন্ত্রী মশাই তো আপনার পিঠেই শুয়ে আছেন মহারাজ, মনে হয় তিনি ঘুমিয়ে পড়েছেন। কি? নাম 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 নাম! আমি 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 কোথায়? আপনি আমাদের আস্তানায় ফিরে এসেছেন মন্ত্রী মশাই। ও, বেঁচে গেছি। আমাদের রাজা মশাই কি ওই ভয়ঙ্কর দৈত্যের হাতে মারা গেছেন? মারা গেছি? হ্যাঁ, তাই তুই চাইছিলি, তাই না রে বেটা বাদর? আমি মারা যাবার পর তুই এই জঙ্গলে রাজা হবি, এই স্বপ্ন দেখেই তুই আমায় এখানে নিয়ে এসেছিস, তাই তো? না মহারাজ, আসলে আমি তো কিসের আমি তো? হ্যাঁ, আমি তো কিসের? তোর বাদরামি বুদ্ধি আমার খুব জানা আছে। নিরাক মন্ত্রী,
তোকেই ওই দৈত্যের মোকাবিলা করতে হবে। খাইছে মহারাজ, আপনি থাকতে আমি কেন মহারাজ? কেন না, তুই আমাদের এখানে নিয়ে এসেছিস। ওই ওই সেই দৈত্য, দেখি আমার মন্ত্রী কই? আর মন্ত্রী মশাই মনে হয় উনি পালিয়ে গেছেন মহারাজ। যাও যাও যাও, এপাশ ওপাশ দেখো, খুঁজে আনো হতচ্ছাড়াকে, আর খুঁজে পেলে ওকে বলে দিও দৈত্যকে ভয় পায় না মহারাজ পিঙ্গলক। ওরে বাবা, এর থেকে আমার গুহাতেই ভালো ছিলাম, কেন যে মরতে এখানে এলাম। তেষ্টায় গলা শুকিয়ে গেছে, এক ফোঁটা জলও খেতে পারছি না। এ বাবা, মহারাজ মন্ত্রী মশাই বোধহয় চিরতরেই এখান থেকে চম্পট দিয়েছেন, তো ওনাকে তো আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এর শাস্তি সে হাতে নাতে পাবে। শোনো শোনো তোমরা, আজকে আমার খুব ক্লান্ত লাগছে, আমি আজকে আর শিকারে বেরোবো না। যথাজ্ঞা মহারাজ। করটক, কে 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 কে? আমি দমনক। কি হয়েছে ভাই করটক? তুমি অমন করে চোখ চেপে ধরে বসে আছো কেন? শুনিসনি ওই ভয়ঙ্কর গর্জন? এক ভয়ঙ্কর দৈত্য এসেছে এখানে, আমি তাই নিজের চোখ চেপে ধরেছিলাম। আমি নিজেই নিজেকে দেখতে পাচ্ছিলাম না, তার মানে কেউই আমাকে আর দেখতে পাচ্ছিল না। দেখতে পেলে যদি আমাকেই ধরে নিয়ে যায় ওই দৈত্য। মিথ্যে মিথ্যে ভয় পেও না করটক, ওই আওয়াজ শুনে ভয় পাওয়ার কিছুই নেই, কিন্তু ওই আওয়াজের ফলে এক দারুণ ব্যাপার ঘটেছে। ভয় পাবো না? আচ্ছা, তুই যখন বলছিস তাহলে নয় পেলাম না, কিন্তু কি দারুণ ব্যাপার ঘটলো ভাই দমনক? তোমাকে এখানে রেখে আমি রাজামশাইয়ের পিছনে পিছনে যাচ্ছিলুম। আমি এক্ষুনি রাজামশাইয়ের আস্তানার কাছ থেকেই আসছি, দেখলাম আমাদের বাঁদর মন্ত্রী মশাই ওই আওয়াজ শুনে ভয় পেয়ে পালিয়েছে, আর আমাদের রাজা পিঙ্গলকও ভয়ের চোটে একেবারে গুটিয়ে গেছেন। কিন্তু আমাদের রাজা তো খুব সাহসী, তুই নিশ্চিত যে উনি ভয় পেয়েছেন? হ্যাঁ, জল তেষ্টা পেলে তো গরু ভেড়াও জলাশয়ের দিকে এগিয়ে যায়, কিন্তু উনি থমকে থেমেই উল্টো দিকে ছুট দিলেন। ওনার ভাবভঙ্গি দেখেই আমি বুঝেছি যে উনি সত্যি ভয় পেয়ে গেছেন ওই গর্জন শুনে। হ্যাঁ, বাবা বলতেন অন্যের ভাবভঙ্গি দেখে যারা মনের কথা বুঝতে পারে তারাই আসল পণ্ডিত। আর তোর মাথায় যে অনেক বুদ্ধি আছে সে তো আমি জানি। ভাই, আমার মনে হয় এখনই সেই সুযোগ এসে গেছে যার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি। তার মানে তুই এখন রাজামশাইয়ের কাছে যেতে চাস, তাই তো? হ্যাঁ ভাই, এটাই রাজামশাইয়ের কাছে যাওয়ার সুবর্ণ সুযোগ। বেশ, কিন্তু এতদিন বাদে রাজামশাইয়ের সামনে গিয়ে তাকে কি বলবি ভেবে রেখেছিস? ফলের একটা বীজ যেমন অনেক অনেক বীজের জন্ম দেয়, কথা হচ্ছে তেমনই এক জিনিস যে একবার বলতে শুরু করলেই কথার পর কথা ভিড় করে এসে দাঁড়ায়। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস দমনক। মন বুঝে কথা বলতে পারলে রাজা কেন, রাক্ষসেরাও নাকি বশ হয়ে যায়। তোর ওপর আমার বিশ্বাস আছে, তুই সফল হবি। তাহলে প্রথমে আমি পিঙ্গলকের কাছে যাই। আসি ভাই করটক। সাবধানে যাস দমনক, যাত্রা শুভ হোক।